ছাত্রছাত্রীরা সকলে নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে আমি কাজী নজরুল ইসলাম রচিত দ্বীপান্তরের বন্দিনী কবিতাটি নিয়ে আলোচনা করব। কাজী নজরুল ইসলাম রচিত ফণিমনসা কাব্যগ্রন্থের অন্তর্গত দ্বীপান্তরের বন্দিনী কবিতাটি এমন সময় লেখা, যে সময় ভারতবর্ষ ছিল ইংরেজ শাসনে পর্যুদস্ত। নজরুলের সাহিত্য জীবনের অর্থাৎ ১৯১৯ থেকে ১৯৪২ দীর্ঘ ২৩ বছর ভারতবর্ষের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ইতিহাস নানা অস্থিরতার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছিল। নজরুলের সাহিত্য জীবনের এই পর্বে ১৯০৫-এর বঙ্গভঙ্গ, ১৯১৭ সোভিয়েত বিপ্লব, ১৯১৪ প্রথম বিশ্বযুদ্ধ, ১৯১৯-এ মন্টেগু চেমসফোর্ড আইন, ১৯১৯ সালে রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ১৯২০ সালে অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ১৯৩৯-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ১৯৪২-এ ভারত ছাড়ো প্রভৃতি বিভিন্ন ইতিহাস আলোড়নকারী ঘটনা সংঘটিত হয়। প্রচলিত সমাজ ব্যবস্থার উপরে ছিল নজরুলের অনাস্থা ও তীব্র ঘৃণা। অরাজকতাপূর্ণ রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তিনি বিদ্রোহ ঘোষণা করতে চেয়েছিলেন। ধর্মীয়, রাষ্ট্রীয়, সামাজিক আইন কানুনকে তিনি গ্রহণীয় বলে মনে করেননি। ফণিমনসা কাব্যে সর্বহারা কবি নজরুলের বিদ্রোহী কবির প্রকাশ লক্ষ্য করা যায়। যেখানে তিনি বিদ্রোহী, সেখানে তিনি কাউকে ক্ষমা করতে প্রস্তুত নন। অন্যায় উৎপীড়নের বিরুদ্ধে সেখানে তার কণ্ঠে প্রতিবাদে প্রচণ্ডতায় ফেটে পড়ে। এই বিদ্রোহী কবি রাজশক্তিকে নির্মমভাবে কশাঘাত করতে ছাড়েননি। তাই রাজশক্তিও তার লেখনীকে স্তব্ধ করে দেওয়ার জন্য তাকে কারাগারে প্রেরণ করেছে। বিদ্রোহী শাসনের আমলে পরাধীনতার গ্লানি ও অবসাদ দূর করে ভারতকে শৃঙ্খলামুক্ত করে তোলার জন্য নজরুলের লেখনী বিদ্রোহ হয়ে উঠেছিল। যতদিন মানুষের মধ্যে লাঞ্ছনা নিপীড়নের অস্তিত্ব থাকবে, ততদিন এই জাতীয় কবিতাবলির আবেদন থাকবে। প্রাক নজরুল যুগে ঈশ্বরগুপ্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর প্রভৃতি কবির কাব্যে দেশাত্মবোধক চেতনার সূচনা হলেও দেশের শৃঙ্খল মুক্তির জন্য বিদ্রোহী কবিরূপে কোনো কবিকে আত্মপ্রকাশ করতে দেখা যায়নি। মানুষকে নির্যাতিত, অপমানিত হতে দেখলে স্বভাবতই তিনি বিদ্রোহ ঘোষণা না করে পারেন না। অসাম্য প্রকাশ হলে মানুষে মানুষে ভেদাভেদ আরোপ হলে তার বিরুদ্ধে তিনি বিদ্রোহী মনোভাব পোষণ করেন। মানুষের লাঞ্ছনা, অবমাননা তাকে যেভাবে অভিভূত ও বিচলিত করেছে, নজরুলের পূর্ববর্তী বা সমসাময়িক কালের বাংলা সাহিত্যের অন্য কোনো কবিকে সেভাবে বিচলিত করতে পারেনি। তিনি যেমন তার দেশের পরাধীনতার বন্ধন মোচনের জন্য লেখনীর মাধ্যমে অগ্নিবর্ষণ করেছেন, তেমনি তার বিদ্রোহী কবিতাগুলোতে দেশের শৃঙ্খল মোচনের আকুতি পরিস্ফুট হতে দেখা যায় ও পরাধীনতার আমলের অসংখ্য দেশভক্তের চিত্তে এই সকল কবিতা যথেষ্ট প্রেরণার সঞ্চার করে। তেমনই একটি কবিতা ফণিমনসা কাব্যগ্রন্থের অন্তর্গত এই দ্বীপান্তরের বন্দিনী কবিতাটি। কবিতাটি ১৯২৫ সালে বিজলি পত্রিকায় প্রকাশিত হয় এবং ১৯২৬ সালে ফণিমনসা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করা হয়। কবিতায় কবি বলছেন, আসে নাই ফিরে ভারত ভারতী, মার কতদিন দ্বীপান্তর, পুণ্যবেদী শূন্যে ধনিল ক্রন্দন ১৫০ বছর। স্বাধীনতা অর্জনের জন্য যে সমস্ত বীর বিপ্লবী ইংরেজদের বিরুদ্ধে গর্জে উঠেছিল, রাজশক্তি সে সমস্ত বীর বিপ্লবীদের দেশ থেকে দূর করে দিত। তাদের স্থান হতো বঙ্গোপসাগরের মাঝে একটি ছোট্ট দ্বীপ আন্দামান। আন্দামানের সেলুলার জেল। যোগাযোগ ব্যবস্থার অনুন্নতির ফলে আন্দামান সে সময় ছিল বহু দূরের এক নির্জন দ্বীপ। সেখানে অরণ্য, শাপথ সংকুল বনভূমি, শুধু চারধারে সাগরের অসীম জলরাশি, তার সীমানায় শুধুই বনভূমি। সেই বনভূমিতে আদিম মানবজাতি জারোয়াদের বাস। তাদের না ছিল বাসস্থান, না ছিল বস্ত্র, না ছিল আহারের উপাদান। গাছের ফলমূল, পশু মাংস খেয়ে ওই জারোয়ারা আদিম যুগের মানুষের মতোই জীবন ধারণ করত। সেই আদিম মানুষের বসবাসের স্থান আন্দামান দ্বীপের সেলুলার জেলেই ঠিকানা হতো ভারতের সমস্ত বীর বিপ্লবীদের। তাদের এত দূরে দ্বীপান্তরবাসিনী করার একটাই কারণ ছিল, তারা যাতে কোনোভাবে ভারতভূমিতে প্রবেশ করতে না পারে। তাই কবি নজরুল প্রশ্ন করেছেন, আসে নাই ফিরে ভারত ভারতী,
অর্থাৎ যে ভারত মাতার বীর বিপ্লবীরা আন্দামানে দ্বীপান্তর হয়ে গিয়েছিল তারা এখনো ফিরে আসেনি। বহুদিন তারা সেখানে বন্দি জীবন অতিবাহিত করেছে। কবি প্রশ্ন করছেন আর কতদিন তারা দ্বীপান্তরবাসিনী হয়ে জীবন কাটাবে। তাই ভারত মাতার পুণ্য বেদিতলে মানুষের ক্রন্দনধ্বনি শোনা যায়, যে ক্রন্দনধ্বনি দেড় শত বছরের অত্যাচারের, অপমানের। 1757 সালে পলাশীর প্রান্তরে ভারতের থেকে যে ইংরেজের শাসনের সূচনা হয়েছিল, সেই শাসন দেড় শত বছরেও শেষ হয়ে যায়নি। কবি লিখেছেন যে দেড় শত বছরের ক্রন্দনধ্বনি এখনো ধ্বনিত হয়ে চলেছে। সপ্ত সিন্ধু 13 নদী পার, দ্বীপান্তরের আন্দামান। রূপের কমল রূপার কাঠির কঠিন স্পর্শে যেখানে ম্লান। শতদল যেথা শতদা ভিন্ন, শস্ত্র প্রাণীর অস্ত্র খায়। যন্ত্রী যেখানে শান্তি বসায়, বিনা তন্ত্রী কাটিছে হায়। সেখান হতে কি বেতা সেতারে এসেছে মুক্ত বদ্ধ সুর। মুক্ত কি আজ বন্দিনী বাণী, ধ্বংস হলো কি রক্ষপুর। দ্বীপান্তরের আন্দামান ভাটভূমি থেকে বহু দূরের এক দেশ। সে যেন সপ্ত সিন্ধু 13 নদী পার হয়ে সেখানে পৌঁছানো যায়। বহু বহু দূর দ্বীপের কথা বোঝাতে গিয়ে কবি সপ্ত সিন্ধু 13 নদী পার কথাটি ব্যবহার করেছেন। বন্য সাপত সংকুলে পরিবেষ্টিত আন্দামান আদি মানবজাতির বাস, তাই সেখানে রূপের কমল ফোটে না। রূপার কাঠির স্পর্শ সেখানে কাঠিন্যতায় ম্লান হয়ে যায়। শতদল সেখানে শতধারায় ছিন্ন বিচ্ছিন্ন। শতদলের সৌন্দর্যে মোহিত হওয়ার আন্দামান নয়, বিপ্লবীরা শতদলের মতো শতধারায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। অস্ত্রের আঘাতে সেই শতদলের সৌন্দর্য যেন ধ্বংস হয়ে যায়। যন্ত্রী সেখানে শান্তি বসায়, অর্থাৎ যন্ত্রী অর্থাৎ ইংরেজ শাসক তাদের প্রজাদের পাহারাদার রূপে সেখানে রাখে। সেই আন্দামানে ইংরেজ প্রজারা হলো শান্তি, সেলুলার জেলের পাহারাদার তারা। সেই শান্তিরা বিনা তার কেটে চলেছে, অর্থাৎ ভারতের পরাধীনতা অর্জনের যে ধ্বনি তারা, সেটাকে তারা কাটার জন্য বিনা তারের সঙ্গে কবি তুলনা করেছেন। সেই দূর দ্বীপ থেকে বেতারে কি কোনো মুক্ত বদ্ধ সুর ভেসে আসছে? কবি প্রশ্ন করছেন, কি সেই সুর যা বন্দিনীদের কণ্ঠ থেকে ভেসে আসছে? জেলে বন্দি বন্দিনীদের বাণী আজ কি মুক্ত হতে চলেছে? সর্বপ্রকার বন্ধনকে অস্বীকার করার মাধ্যমে ফুটে উঠেছে অবাধ স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা। কবি মনে করছেন জেলে বন্দি বন্দিনীদের মধ্যে শৃঙ্খল মোচনের বাণী ধ্বনিত হয়েছে। জেল নামক রক্ষপুরী তবে কি ধ্বংস হতে চলেছে? যক্ষপুরীর রৌপ্যপঙ্কে ফুটিল কি তবে রূপকমল? কামানগোলা সীসা স্তূপে কি উঠেছে বাণীর শীষমহল? শান্তি সূচিতে শুভ্র হলো কি রক্ত সদাল খুন খারাপ? তবে কিসের আর্ত আরতি, কিসের তরে সংখারাপ? তৃতীয় স্তবকে কবি যেন আশাবাদী যে নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের মহা উত্থানের এক প্রবল ও দীপ্ত জয় ঘোষণার বাণী এই স্তবকে যেন ধ্বনিত হয়েছে। জেল নামক যক্ষপুরীর ওপর পাকে কি তবে কমল ফুটে উঠেছে? শস্ত্রপাণির অস্ত্রের আঘাতে যে শতদল শতধায় ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, সেই যক্ষপুরীর রাজ্যে কি বিপ্লবীদের জয় ঘোষিত হলো, যেখানে সৌন্দর্যের রূপকমল প্রস্ফুটিত হয়? যুদ্ধ, কামান, গোলাগুলি যা সীসা দিয়ে প্রস্তুত হয় তার স্তূপে আজ বিপ্লবীদের বাণী, স্বাধীনতার বাণী উচ্চারিত হয়েছে। স্বাধীনতার আকাঙ্ক্ষায় শান্তি সূচিতে শুভ্র পবিত্র হয়ে গেল। রক্ত, খুন খারাপি, যুদ্ধ, দাঙ্গা থেমে গিয়ে পবিত্র হতে চলেছে ভারতভূমি। কবি প্রশ্ন করেছেন এই শঙ্খধ্বনি তবে কিসের জন্য, এই আরতি কিসের জন্য? স্বাধীনতার জয় ঘোষণা হতে বেশি দেরি নেই, তাই তারই আকাঙ্ক্ষায় এই বন্দিনীদের যে স্বাধীনতার বাণী যেন দিকে দিকে ধ্বনিত হতে চলেছে। সাত সমুদ্র 13 নদী পার, দ্বীপান্তরের আন্দামান। বাণী যে তা ঘানি টানে নিশিদিন, বন্দি সত্য ভানিছে ধান। জীবন চুয়ানো সেই ঘানি হতে আরতির তেল এনেছ কি? হোমানল হতে বাণীর রক্ষী, বীর ছেলেদের চর্বি ঘি। হায় শৌখিন পূজারি, বৃথাই দেবীর শঙ্খে দিতেছ ফু। পুণ্য বেদীর শূন্য বেদিয়া, ক্রন্দন উঠিতেছে শুধু।
কবি এই স্তবকে আবার দ্বীপান্তরের আন্দামানের বহু দূরের এক দেশ রূপে চিত্রিত করেছেন। সাত সমুদ্র ১৩ নদী পার হয়ে দ্বীপান্তরের আন্দামানে পৌঁছাতে হয়। সেই দূর দ্বীপে সেলুলার জেলে ব্রিটিশ শাসকদের দ্বারা অত্যাচারিত ভারত বিপ্লবীদের স্থান হয়েছে। সেখানে তারা প্রতি পদে অপমানিত অত্যাচারিত হয়ে চলেছে। জেলে তাদের দিয়ে ঘানি টানানো হচ্ছে। যে ঘানি পিষে তেল বার করা গরু মহিষের মতো অসীম শক্তিধর প্রাণীর কাজ, সেই কাজ শাসকরা ভারতীয় বিপ্লবীদের দ্বারা সম্পূর্ণ করাচ্ছে। সেই অত্যাচারিত বন্দীরা ধান ভাঙার মতো কঠিন কাজে লিপ্ত। বিপ্লবীদের উপর এইভাবে অকথ্য অমানুষিক অত্যাচার করে তাদের জীবনের সর্বশক্তি ক্ষয় করে ফেলা হতো। দিনরাত্রি এভাবে ঘানি পিষে তাদের জীবনে না ছিল ভবিষ্যতের আকাঙ্ক্ষা, হারিয়ে গিয়েছিল স্বাধীনতার স্বপ্ন। কবি প্রশ্ন করেছেন, বিপ্লবীদের জীবন নিংড়ানো সেই ঘানির তেল থেকে আরতির জন্য তেল আনা হয়েছে কি? বীর বিপ্লবীদের চর্বি ঘি দিয়ে কি দেবী পূজার যজ্ঞ অনুষ্ঠিত হবে? কত মর্মস্পর্শী ও বেদনাময় রূপকে কবির কণ্ঠ থেকে ধ্বনিত হয়েছে বীর বিপ্লবীদের প্রতি সহানুভূতি। এই বিপ্লবী জীবন তো কবির চেনা জীবন। কবিও বিপ্লবী থাকাকালীন বহুবার জেল জীবন অতিবাহিত করেছেন। অনুভব করেছেন জেলের কয়েদিদের মর্মস্পর্শী জীবনগাথা। শাসক শক্তির অত্যাচারে ক্ষতবিক্ষত বিপ্লবীদের স্বাধীনতার আকাঙ্ক্ষায় আপামর ভারতবাসী জাগরিত হয়ে চলেছে। তাদের প্রতি এ অত্যাচারের কাহিনী মর্মস্পর্শী হয়ে ধরা দেয় না শৌখিন পূজারীদের মনে। যে ভারতবাসী ইংরেজ শাসকদের অত্যাচারে ক্ষতবিক্ষত হয় না, যে ভারতবাসী ইংরেজদের কেরানি হয়ে ইংরেজদের তৈরি করা বাবু শ্রেণীর লোভ লালসাকে সর্বাগ্রে স্থান দেয়, তারাই জেলবন্দি বিপ্লবীদের জীবন চুয়ানো ঘানি থেকে পূজার জন্য তেল আনে। বিপ্লবীদের চর্বি ঘি দিয়ে তাদের পূজার যজ্ঞ সম্পন্ন করে। তাদেরই কবি শৌখিন পূজারী বলেছেন, বৃথায় তারা দেবীর শঙ্খে ফু দিয়ে চলেছে। উপনিবেশিক শাসন ইংরেজদের দ্বারা পদানত হয়ে পরাধীনতার গ্লানি বহন করে স্বাধীনতা অর্জন করা যায় না। ভারত মাতার মুক্তির স্বপ্নও দেখা যায় না। তাই তো সমগ্র ভারতবাসীর কণ্ঠে পূর্ণ ভারতবেদীর শূন্য থেকে শুধুই ক্রন্দনই ভেসে আসছে। পূজারি কাহারে দাও অঞ্জলি, মুক্ত ভারতী ভারতে কই। আইন যেখানে ন্যায়ের শাসক, সত্য বলিলে বন্দী হই। অত্যাচারিত হইয়া যেখানে বলিতে পারি না অত্যাচার, যেথা বন্দিনী সীতা সমবাণী সইছে বিচার চেরির মার। বাণীর মুক্ত শতদল যথা আখ্যা লুবিল বিদ্রোহী, পূজারি সেখানে এসেছ কি তুমি, বাণী পূজা উপাচার বহি। কবি সেই শৌখিন বাবুদের যারা ইংরেজদের কাছে পদানত হয়ে থাকাকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করে, তাদের প্রশ্ন করেছেন, তারা কাদের অঞ্জলি দিচ্ছে? ভারতবর্ষে তো মুক্ত ভারতী বা ভারত মাতা নেই, তবে তাদের অঞ্জলি কাদের উৎসর্গ করে? এই পরাধীন ভারতে আইন বলেও কিছু নেই। আইন এখানে ন্যায়ের শাসক। যারা শাসকবর্গ তারা তো প্রয়োজন মতো আইন তৈরি করছে। এই পরাধীন ভারতে সত্যের কোনো স্থান নেই। সত্য কথা বললে এখানে বন্দী হতে হয়। শাসক শক্তির দ্বারা অত্যাচারিত হয়ে মুখ বুজে সমস্ত কিছু সহ্য করে যেতে হয়। বিচারের আশা করা এখানে অন্যায়। শাসক শক্তির বিরুদ্ধতা করলে বিদ্রোহী আখ্যা পেতে হয়। শাসক শক্তির দ্বারা এভাবে অন্যায় অত্যাচারিত হয়ে পূজারী পূজার উপাচার বহন করে এনেছে। রাবণ কর্তৃক অপহৃত হয়ে সীতাকে লঙ্কায় যেভাবে বন্দি করে রাখা হতো, ভারত মাতার বিপ্লবীদেরও সেভাবে আন্দামানের সেলুলার জেলে বন্দি করে রাখা হতো। ভারতের বুকে যদি ভারত মাতার অস্তিত্ব না থাকে, ঔপনিবেশিক শাসনে তাকে দ্বীপান্তরবন্দি করে রাখা হয়, তবে পূজারী এ উপাচার কিসের জন্য? তবে পূজারীর আরতি কার উদ্দেশ্যে? সিংহরে ভয়ে রাখে পিঞ্জরে, ব্যাঘ্ররে হানে অগ্নিশেল। কে জানিত কাল বিনা খাবে গুলি, বাণীর কমল খাটিবে জেল। তবে কি বিধির বেতার মন্ত্র বেজেছে বাণীর সেতারে আজ, পদ্মে রেখেছে চরণ পদ্ম যুগান্তরের ধর্মরাজ। তবে তাই হোক, ঢাক অঞ্জলি বাজাও পাঞ্চজন্য শাক, দ্বীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক।
ভারতমাতার যে সমস্ত বীর বিপ্লবী সিংহের ন্যায় পরাক্রমী শাসকবর্গ তাদের খাঁচায় বন্দি করে রাখে এবং যারা বাঘের ন্যায় শক্তিশালী তাদের অগ্নিশিল দিয়ে হত্যা করে। কবি এখানে বীর বিপ্লবীদের সিংহ ও বাঘ এই দুই পরাক্রমী পশুর সঙ্গে তুলনা করেছেন। কেউ জানতো না স্বাধীনতা সংগ্রামী বীণা দাসকে হত্যা করা হবে, কমলকে জেলে বন্দি করে রাখা হবে। স্বাধীনতার আকাঙ্ক্ষায় বীর বিপ্লবীদের বলিদান নজরুলকে ব্যথিত করে তুলেছে। তাই কবি মনে করেন, তবে কি বিধির বেতার মন্ত্র অর্থাৎ স্বাধীনতার মন্ত্র আজ সেতারে বেজে উঠেছে? যুগান্তরের ধর্মরাজ তার চরণ পদ্মের উপর পড়েছে, তাই তো স্বাধীনতার বাণী ঘোষিত হয়ে চলেছে। যুগান্তরের ধর্মরাজের উদয়ে ভারতমাতা তার মুক্তি ফিরে পাবে। কবি চান তাই যেন হয়। ঢাক বাজানো হোক, অঞ্জলি দেওয়া হোক, সকলের উদ্দেশ্যে পাঞ্চজন্য শাঁখ বাজানোরও পরামর্শ দিয়েছেন কবি। পাঞ্চজন্য শাঁখ, যা মহাভারতের যুদ্ধে ব্যবহৃত হয়েছিল, শ্রী বিষ্ণুর শাঁখ। স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষায় কবি যেমন যুগান্তরের ধর্মরাজের আবির্ভাবকে স্বাগত জানিয়েছেন, তার আবির্ভাবে আন্দামানের দ্বীপান্তর খানিতে যুগান্তরের ঘূর্ণিপাক আলোড়িত হয়েছে। কবি মনে করেন, এই যে ১৫০ বছরের ইংরেজ শাসন যুগান্তরের ঘূর্ণিপাকে ভারতের স্বাধীনতাকে ত্বরান্বিত করবে। আন্দামানের দ্বীপান্তরের খানিতে সেই যুগান্তরের ঘূর্ণিপাক আলোড়িত হয়ে চলেছে। সর্বপ্রকার বন্ধনকে অস্বীকার করার মাধ্যমে ফুটে উঠেছে অবাধ স্বাধীনতা লাভের আকাঙ্ক্ষা। পদ্ধতির শিকল ভাঙায় নজরুলের জীবনের ব্রত। তিনি মনে করেন, বিশ্ব ইতিহাস বঞ্চনার, সমাজ জীবনের ও অসঙ্গতির অসাম্যের দিকে তিনি বারবার দৃষ্টিপাত করেছেন। নজরুলের বাণী বিশ্বাসের বাণী, জীবনের মহৎ মূল্যে আস্থার বাণী। সমাজকে ভেঙে গড়বার স্বপ্ন উদ্যম ছিল তার ক্লান্তিহীন। তাই দ্বীপান্তরের বন্দিনী কবিতায় ১৫০ বছরের ক্রন্দনকে মুছে ফেলে যুগান্তরের ঘূর্ণিপাকে নতুন ভারতবর্ষ গড়ার ইঙ্গিত কবি দিয়েছেন। তাহলে তোমরা দ্বীপান্তরের বন্দিনী কবিতার আলোচনা শুনলে। এই আলোচনা তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবে, এবং আলোচনাটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবে, বন্ধুদের শেয়ার করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকো সকলে।